মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলা ভ্রমণের সময় সাক্ষাৎ করেন সিলেটের অলি হজরত শাহজালাল রহমতুল্লাহে আলাইহের সঙ্গে। বতুতা তার ভ্রমণ কাহিনী আল রিহলা গ্রন্থে লিখেছেন, হজরত শাহজালাল রহমতুল্লাহে আলাইহে ইফতারে সে সময় গরুর দুধ পান করতেন। রোজার দিনে একসময় বাংলার মানুষ চাল ভিজিয়ে রাখত। সাধারণ মানুষ সেই চাল মুখে দিয়েই রোজা খুলতেন। বেশিরভাগের প্রথম পছন্দ ছিল ভাত। শুধু ব্রিটিশরাই নয়, উপমহাদেশের সম্পদের লোভে নানা সময় ছুটে এসেছে পর্তুগিজ, ওলন্দাজ বা ডাচ, দিনেমার বা ড্যানিশরা। কেউ সম্পদ লুট করে নিয়ে গেছে, কেউ চালিয়েছে শাসন। দীর্ঘ কয়েক শতকে এসব বিদেশিরা মিশেছে এখানকার মানুষের সঙ্গে। এভাবেই নানা জাতিগোষ্ঠীর খাবার মিশে গেছে আমাদের খাদ্যাভ্যাসে। সেই ধারাবাহিকতায় ইফতারেও বহু পদের খাবার ঢুকে গেছে বাঙালির খাবারের প্লেটে। যে ছোলা ছাড়া আমাদের ইফতার হয় না, সেই ছোলা এসেছে আফগানিস্তান থেকে। আফগানিরা খায় কাবুলি ছোলা। কাবুলিওয়ালাদের হাত ধরেই সে খাবার খাওয়া শিখেছে বাংলার মুসলমানরা। এরপর স্থানীয় জাতের ছোলায় মশলা, পেঁয়াজ ও তেল দিয়ে মুখরোচক ভাবে তৈরি করা হয়। ইফতারের এই অঞ্চলের নিজস্ব উদ্ভাবন ছোলা বুট। শবে বরাতের সময় যে বুটের হালুয়া তৈরি হয় সেটার আসল নাম হাবশি হালুয়া। সেটিও আফগানদের খাবার। ইফতারের পেঁয়াজু, বেগুনি ও চপ এসেছে উত্তর ভারত থেকে। মুড়ি আগে থেকেই এ অঞ্চলের মানুষের প্রিয় খাবার। ধীরে ধীরে সবকিছু মিলিয়েই শুরু হয় ইফতার খাওয়ার চল। ইফতারের সঙ্গে যে কাবাব ও হালিম যুক্ত হয়েছে সেগুলো মূলত পারস্য বা ইরানের খাবার। এখনো ইরান, আরব আমিরাত ও সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইফতারের সময় কাবাবের সঙ্গে বিরিয়ানি বা পোলাও খাওয়ার চল রয়েছে। জিলাপিও এসেছে পারস্য থেকেই, তবে জনপ্রিয় হয়েছে মোগলদের মাধ্যমে। পারস্যে জিলাপিকে জুলাবিয়া বা জুলুবিয়া বলা হয়। ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু ও বেগুনির বদলে অনেক সময় ইফতারে থাকে বিরিয়ানি। এই বিরিয়ানির উৎপত্তি মোগল শাসন আমলে। মোগল আমলেই এই খাবারের জনপ্রিয়তা উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। আবার অনেকের মতে বিরিয়ানির আদিরূপের সন্ধান পাওয়া যায় মধ্য এশিয়ার উজবেকিস্তান বা তুর্কমেনিস্তানে। একসময় মোগলদের কাছ থেকে ঢাকার মানুষ বিরিয়ানি, কাবাব ও ভাজা পোড়া খাওয়া শুরু করে, যা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। পাকিস্তান আমলে চকবাজারে বুট ও শশা কুচি দিয়ে তৈরি ঘুগনির জল ছিল খুবই জনপ্রিয়। মোগল সেনাপতি মির্জা নাথান তাঁর বাহারিস্তান ই গায়েবী গ্রন্থে লিখেছেন, সপ্তদশ শতকের শুরুতে তিনি বঙ্গ অঞ্চলে ছিলেন। তখন দিল্লিতে মোগল সেনাদের প্রিয় খাবার ছিল বাদাম মেশানো এক ধরনের গবের রুটি, নান ই তাফ খান। এছাড়া সুজি দিয়ে তৈরি রুটি, শিরমাল ও আকবরী নানও তারা খেতেন। এসব খাবারই তিনি বাংলায় তার বন্ধু মির্জা আলম বেগের তাঁবুতে ইফতারের সময় পেয়েছিলেন। 1660 সালে শাহ সুজা বাংলার সুবাদার হওয়ার পর কয়েকশো শিয়া পরিবার ঢাকায় আসে। তারা এখানে খোরাসানি পোলাও পরিচিত করে। এছাড়া মোগলরা মাংস, মশলা, লেবুর রস ও গম দিয়ে তৈরি হালিম জাতীয় এক ধরনের খাবার ইফতারে খেতেন। ঢাকার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ 18 শতকের গোড়ার দিকে চকবাজারকে আধুনিক এক বাজারে পরিণত করেন। সে বাজারের নাম ছিল তখন বাদশাহী বাজার। কিংবদন্তির ঢাকা বইতে নাজির হোসেন জানিয়েছেন, রোজার সময় মোগলাই খাবার ও রকমারি ইফতার বিক্রি হতো বাদশাহী বাজারে। সেখানে পাওয়া যেত বাকরখানি, বাগদাদি রুটি, সাবরতি রুটি, কাকচা, কলিচা সহ হরেক রকম নান রুটি। এসব খাবারের অধিকাংশই এখন হারিয়ে গেছে। এছাড়া মাংসের টুকরা দিয়ে তৈরি 10 থেকে 15 সের ওজনের পাসান্দা খাবারও ছিল, যা এখন সুতি কাবাব নামে পরিচিত। স্থানীয় খাবার সবসময় ইফতারিতে গুরুত্ব পায়। যেমন মাছ সহজলভ্য হওয়ায় মালদ্বীপে ইফতারিতে বিভিন্ন পদের মাছের আইটেম থাকে। খাদ্যাভ্যাস, ফসলের প্রাপ্যতা ও আর্থিক সঙ্গতিও ইফতারের খাবার তালিকা নির্ধারণে নিয়ামক হিসেবে কাজ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার হিসেবে খেজুর ও পানি গ্রহণ করতেন। তার ইন্তেকালের পর ধর্মপ্রাণ মুসলমানরা সুন্নত হিসেবে ইফতারে খেজুর রাখেন। তবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইফতারির খাবারেও বৈচিত্র্য রয়েছে। অনেক এলাকায় পেঁয়াজু বা বেগুনির বদলে খেজুর ও শরবত দিয়ে ইফতার করা হয়। এরপর ভাত বা খিচুড়ি দিয়ে রোজাদাররা রোজা পূর্ণ করেন। পুষ্টিবিদরা বলেন, ইফতারে এমন খাদ্য থাকা উচিত যা শরীরে পুষ্টি, পানি ও শক্তির যোগান দেয়। প্রোটিনে ভরপুর ছোলা শরীরে শক্তি ও পুষ্টি যোগায়। তবে ভাজা পোড়ার বদলে চিড়া, ফলমূল, দই জাতীয় খাবার এবং প্রচুর পানি খাওয়ার পরামর্শ দেন তারা।